गौर कथा धामोदय नगर ग्रामता जय पतित पावन महाराज की श्री प्रभुपाद की। तो আমি 1998 সালের ঘটনা বলছি। 1998 সালে আমি চাকরি সূত্রে হাওড়ায় পোস্টিং ছিলাম। আমি হাওড়ায় থাকতাম, চাকরি করতাম, মাঝে মধ্যে বাড়ি আসতাম। তো জয় পতাকা গুরু মহারাজের নাম শুনেছিলাম কিন্তু ওনাকে দেখি দর্শন করে। তো আমার শিক্ষাগুরুকে আমি বলেছিলাম যে আমরা আবার গুরুদেবকে দর্শন করার আপনাদের গুরুদেবকে দর্শন করার খুব ইচ্ছা আছে। আমি অন্য সম্প্রদায়ের যুক্ত ছিলাম। তো বললো ঠিক আছে, আপনি ব্যাস পুজোয় আসবেন, ভালোভাবে দর্শন করতে পারবেন। তারপর ব্যাস পুজো যখন এলো তখন উনি আমাকে ফোন করলেন, কোথায় আছেন? আমি হাওড়াতেই আছি। বললো ঠিক আছে, আপনি মায়াপুর চলে আসুন। আমি মায়াপুর এসেছি, গুরু মহারাজের দর্শন করাবো। আমি ওনার কথা শুনে চললাম, মায়াপুর চলে গেলাম। মায়াপুর গিয়ে অফিসে খোঁজ করে ওনার ঠিকানা বের করে আমি ঠিক ওনার কাছে পৌঁছে গেলাম। এবার বিকেলবেলায় আমার বললো চলুন, গুরু মহারাজ আসবে রথে করে দর্শন করেন। তা আমি গেলাম, প্রচুর লোক চারিদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর গুরু মহারাজ রথের উপরে আসছে। অনেক বাজনা বাজছে, অনেক সংকীর্তন হচ্ছে। তো অনেক দূর থেকে দেখলাম, দেখে আমার কিন্তু চোখের আশা মিটল। আমি পুরো দেখলাম কিন্তু আমি ঠিকমতো আমার চোখ নয়ন আমার সার্থক হলো। বলছে ঠিক আছে, আবার দেখা হবে, আবার দেখা হবে, চিন্তা করবেন। সন্ধ্যেবেলায় অধিবাস হবে তখন দেখবেন। সন্ধ্যেবেলায় অধিবাসের টাইমে আমার নিয়ে গেল। তখন আমি খুব চেষ্টা করে খুব কাছাকাছি বসলাম, যাতে কাছাকাছি গুরু মহারাজের দর্শন করতে পারি। তো গুরু মহারাজের অধিবাস আরম্ভ হলো। তো গুরু মহারাজকে দেখে আমার মনের মধ্যে যে একটা কিরকম যে পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, তো আমরা তখন মনে মনে ভাবছি, মনে মনে মন তখন বলছে যে ইনি হচ্ছেন তোমার প্রকৃত গুরু, এনার দীক্ষা নাও। এরকম মনের মধ্যে ভাব আসছে। তো আমার তখন চোখের আমি জলকে আমি সামলাতে পারছি না, আমার চোখের জল আরো ঝরে ঝরে যাচ্ছে। হ্যাঁ, আর আমি গুরু মহারাজকে প্রার্থনা করছি যে গুরু মহারাজ আমি যেন আপনার কাছে দীক্ষা নিতে পারি। যাক, অধিবাস হয়ে গেল। এবার বাড়ি এলাম, আমার শিক্ষাগুরুকে বললাম তাহলে এবার আমি দীক্ষা নেবো। বলছে আমার দীক্ষা হবে না। কেন করবো? বলছে আপনি তো অন্যের ভোগ লাগান না, অন্যের ভোগ লাগান দীক্ষা নেবেন। আপনি তো হাওড়ায় রান্না করে খান, কিন্তু আপনি তো ভোগ লাগান না, না ভোগ লাগার পরিস্থিতি নেই। বলে তাহলে আপনার দীক্ষা হবে। তো আমি হাওড়ায় থাকতাম, আর রাতের বেলায় শুয়ে পড়তাম, তখন গুরু মহারাজকে ডাকতাম যে গুরু মহারাজ আমাকে অন্য ভোগ লাগার ব্যবস্থা আপনি করে দেন, তবে তো আমি আপনার চরণাশ্রয় হতে পারবো। তো আমাকে একজন বললো, আমার এখানকার বললো আপনি একটা কাজ করেন, আপনাকে মিথ্যা কথা বলতে হবে, আপনার ওখানে ট্রান্সফার নিতে গেলে। কারণ কি মিথ্যা কথা বলবো? বললো আপনাকে একটা দরখাস্ত করতে হবে যে আমার বাবা খুব অসুস্থ, কিছু করতে পারে না, সংসারে আমি একমাত্র দেখাশোনা হলো, একটা দরখাস্ত করে দেবেন। দেখেন আপনার ট্রান্সফার হলে হতে পারে। তো আমি একটা মিথ্যা কথা বলে আমি একটা দরখাস্ত করেছিলাম। তারপর 2000 সালে আমার ট্রান্সফার অর্ডার চলে গেল। আমি চলে গেলাম সিউড়িতে। সিউড়িতে পোস্টিং হলো। সিউড়ি থেকে বাড়ি থেকে যাতায়াত করতে পারতাম, অন্যের ভোগ লাগিয়ে পোশাক পেয়ে যেতাম। আমি তো অন্যের ভোগ লাগাচ্ছি, এবার আমার দীক্ষা দেন। বললো দাঁড়ান, আপনাকে পরীক্ষা দিতে হবে, প্রশ্নোত্তর দেবো, মুখস্থ করুন, প্রশ্নোত্তর মুখস্থ করে পরীক্ষা দিতে হবে, তবে আপনার দীক্ষা। আমি দিন প্রশ্নোত্তর দেবেন। প্রশ্নোত্তর আমাকে দিলেন, ইন্টারভিউ দিলাম। হ্যাঁ, যাক, ইন্টারভিউ দিয়ে আমি মায়াপুর এলাম দীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আমি চলে এলাম। তো দীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আসার পরে এবার মায়াপুরে আবার পরীক্ষা, বেশ আবার পরীক্ষা দিলাম। এবার আবার ঘোষণা হলে বিকেলবেলায় যে সন্ধ্যেবেলায় যার কাল দীক্ষা হবে, গুরু মহারাজ নিজে পরীক্ষা নেবে সন্ধ্যেবেলায়। আমার তো মাথা খারাপ হয়ে গেল যে গুরু মহারাজ পরীক্ষা নেবে, আমি কিচ্ছু বলতে পারবো না। কারণ সেখানে গেলেই তো আমি অটোমেটিক আমার আর মন ঠিক থাকবে না, কিছু মনে পড়বে না। তো আমি যাত্রা আমাকে যেতে হবে, জন্য ঘোষণার জন্য যেতেই হবে। সন্ধ্যেবেলায় চলে গেলাম গুরু মহারাজের। গুরু মহারাজ একটা করে একটা ঘরের মধ্যে আছেন, একজন ঢোকাচ্ছে, পরীক্ষা নিচ্ছে, বের করে দিচ্ছে। এবার আমার নাম ধরে ডাকলাম, আমরা ঢুকলাম। আমার বললো আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার 1 চক্রের কাছে রামপুরের বাড়ি। তো মায়াপুর এসেছেন, ভগবান দর্শন করলেন, প্রসাদ খেলেন, ঘুরলেন ফিরলেন, বাড়ি চলে যান, দীক্ষা নিতে হবে কেন? আর তো অনেক গুরু আছে, আমরা তখন দীক্ষা নিতে হবে। আমার তখন মনে আর কি বলবো, আমি পাগলের মতো হয়ে গেছে। এই কি বলছে গুরু মহারাজ, তারা আমাকে দীক্ষা দেবে না? কারণ গুরু মহারাজ আমি তো অনেকদিন, প্রায় 2-3 বছর আগে থেকে আপনাকে আমি গুরুর উপর দমন করে নিচ্ছি মনে মনে, তা আমাকে দীক্ষা হবে না?
ভাগবত পড়েছেন? না পড়ি। গীতা পড়েছেন? হ্যাঁ পড়েছি। ভাগবত পড়বেন? হ্যাঁ পড়বো। গুরু প্রভাতকে প্রচারে সাহায্য করবেন? হ্যাঁ করবো। ঠিক আছে, যান, কালকে আমার দীক্ষা হবে। হ্যাঁ, এবার আমার তারপর দিন দীক্ষা হয়ে গেল। তো আমি বাড়ি চলে এলাম দীক্ষা নিয়ে। আমার খুব আনন্দ বাড়িতে। তারপর রামপাট চলে এলাম। রামপাটে কষ্ট হয়ে গেল। রামপাটে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে বাড়ি অফিস করতে লাগলাম। এবার এই একটা ঘটনা হয়েছে, আর একটা ছোট ঘটনা বলবো। হ্যাঁ, তো আনুমানিক 15-16 বছর আগে কথা বলছি। তো আমরা 20-25 জন একটা টিম বৃন্দাবন যাবো বলে টিকিট করলাম একসঙ্গে সঙ্গে, আমরা বৃন্দাবন যাবো। তো এবার আমার শিক্ষাগুরু বলছে, আপনি বৃন্দাবনে টিকিট করলেন আর ওই ডেটে গুরু মাঝে এক চক্করে আসছে, তারপরে গুরু মাঝে হচ্ছে কি এক চক্কর বৃন্দাবনটা বেশি হয়ে গেল। তো আমি বলছি, প্রভু আমরা আমাদের একা নই, 25 জনের টিকিট হয়েছে একসঙ্গে, তাহলে আমি এতগুলো টিকিট ঢুকে ক্যান্সেল করবো। আর তারা সবাই আশা করে আছে যাবো বলে, আমি নাম না গেলে তারাও যাবো না, যা ভালো হয় তাই করুন। এবার আমি সেই 25 জনকে নিয়ে বৃন্দাবন গেলাম। বৃন্দাবনে ঘুরছি ফিরছি, দর্শন করছি। দর্শন করার পরে সকালবেলায় কৃষ্ণ বলরাম মন্দিরে ঘোষণা হলো যে গুরু মহারাজ আজকে বৃন্দাবন আসছে। আমার এখানে এক চক্রা খবর নেওয়া গেল, এক চক্রা ক্যান্সেল হয়ে গেছে, গুরু বৃন্দাবন। মানে আমি গুরু মহারাজকে আক্ষেপ করছি খুব, গুরু মহারাজ তাহলে আমার এত হতভাগ্য কপাল, আমি বৃন্দাবনে টিকিট করে ফেললাম, আমি না জেনে, আপনার কি আমার দর্শন হবে না? আমি খুব আক্ষেপ করছিলাম। হ্যাঁ, তো গুরু মহারাজ কিন্তু আমার অন্তরের কথা বুঝতে পেরেছে। হ্যাঁ, দিয়ে আমার গুরু মহারাজকে বৃন্দাবনেই দর্শন হয়ে গেল। আর একটা ছোট্ট কথা বলি, এই গুরু মহারাজ এক চক্করে এসেছিলেন আর আমার সাথে অফিসে প্রচুর কাজ ছিল। তো এবার আমি অফিসে গেলাম, আমাকে উপায় নিয়ে আসা হবে না, আর সব যারা ছিল গুরু মহারাজ তারা সব চলে এসেছে। আমি বললাম ঠিক আছে, আমি একবেলা অন্তত অফিসের কাজ সামলিয়ে দিয়ে আমি যাবো। অফিসে গেলাম, আমার বাড়ি থেকে অফিস প্রায় 1.5 মাইল ধরেছি। তো আমি অফিসে গিয়ে কাজ করবো কি, আমার কাছে চোখ দিয়ে জল আসছে। বলছি, গুরু মহারাজ আমার কি দর্শন হবে না? আমার কি দর্শন হবে না? এক চক্কর থেকে ফোন আসছে, আমার অন্য গুরু মহারাজরা ফোন করছে যে আর 40 মিনিট টাইম আছে, 40 মিনিট। তো আমি কাঁদতে লেগেছি তখন, আমি এতক্ষণ কাঁদতে লেগেছি। আমার ইন্সপেক্টর বলছে, আপনি কাঁদছেন কেন দেবেন? আপনার কাজ করতে কষ্ট হচ্ছে? না, আমার কাজ করতে কষ্ট হয় না, কিন্তু আমাকে ছুটি দেন না একটু। আমাকে কী করবো ছুটি? এত কাজ, আমি ছুটি নেবো বলছি। না দেখেন, আমার গুরুদেব এক চক্করে এসেছে, আমি তো দর্শন করে আবার চলে আসবো। হ্যাঁ, তো বলছে, তা আমাকে আগে বলেননি, তাহলে আপনি আগে ছেড়ে দিলাম। আমার ধরা 40 মিনিট টাইম আছে, কিন্তু এর মধ্যে আমার পৌঁছাতে হবে, তবে আমি দর্শন পাবো আমার। হ্যাঁ, তো এবার আমি ছেলেকে ফোন করলাম যে মোটর সাইকেলে চলে আয়, আমি এক চক্করে যাবো। প্যান্ট শার্ট পরে অফিস গিয়েছি, আমি গুরু মহারাজের সামনে প্যান্ট শার্ট পরে দাঁড়াতে আমার সম্পর্ক লাগবে। তা আমি ছেলেকে বাড়ি নিয়ে চলাম, বাড়ি নিয়ে গেল, তাদের চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে বেরোচ্ছি, আমার আরেকটা গুরু ভাই বলছে আমিও যাবো তাই তোমার সঙ্গে। এবার আমি বলছি, আমার এত দেরি হয়ে গেছে। বলছে, আমি যা পড়েছি এই করে চলে যাবো। সে মোটর সাইকেল চেপে দুজনকে সেই হাওয়ার মতো উড়িয়ে নিয়ে এলো। কি বলবো আপনাকে, হ্যাঁ, এমন হাওয়ার মতো সেই মোটর সাইকেল চেপে যত স্পিডে তত চালা, আর আমার হাতে টাইম নেই, স্পিড আমাকে নিয়ে এলো। তখন গুরু মহারাজ বেরিয়েছে গাড়িতে, কেবল চেপেছে, জানলা দিয়ে দর্শন করলাম। গুরু মহারাজ আমাকে লাঠি দিয়ে মাথায় আশীর্বাদ করলেন। আমি তখন বুঝতে পারলাম যে গুরু মহারাজ এত কৃপালু। হ্যাঁ, আমার নয়নের জলে দাম রেখেছে।